দেশ করতে হবে আমাদের। একটা জাতীয়করণ করা হলো আর একটা করা হলো না কেন? এই শিক্ষকরা, এই মানুষগুলো এইখানে কিংবা ওইখানে এখন রাজপথে কেন? কেন পারেন না? টাকা লাগবে। আজ 8 লক্ষ কোটি টাকার বাজেট তৈরি করতে যাচ্ছে। ওদের কাছে ভোটের দরকার ছিল না, মানুষের দরকার ছিল না, কেবল গদির দরকার ছিল। আর কোনদিন দেশে আসতে পারবে এই রকম সম্ভাবনা আমি দেখি। দাবি মানেনি, দাবিটা মানলে হয়তো এতদিন ক্ষমতায় থাকলেও থাকতে পারত। জুলাই আগস্টের একেবারে ভূতানের পরে এই কথা মনে হয়নি আমাদের আবারও বৈষম্য দূর করবার জন্য আমাদের লড়াইয়ে এই প্রস্তাবে এই রাস্তার উপরে সে দাঁড়াতে হবে। এটা খুবই দুঃখজনক। আন্দোলন যখন শুরু হয়েছিল, ছাত্ররা করেছিল কোটা প্রথা বাতিলের দাবিতে, সেটা মূলত বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন ছিল। এই আন্দোলন চলবার কালেই যখন সরকার দাবি মানেনি, দাবিটা মানলে হয়তো এতদিন ক্ষমতায় থাকলেও থাকতে পারত, মানে নাই, ন্যায্য দাবি মানে নাই। অর্থাৎ শেষ পর্যন্ত গাড়িতে হোক, গরুর গাড়িতে হোক, আর এরোপ্লেনে হোক, পালাতে হয়েছে দেশে। আর কোনদিন দেশে আসতে পারবে এই রকম সম্ভাবনা আমি দেখি না। এরকম কথা দিয়ে শুরু করলাম এই কারণে, একই পর্যায়ের দুটো শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা পদ্ধতি প্রাইমারি লেভেলে একটা জাতীয়করণ করা হলো আর একটা করা হলো না কেন? তার জবাব কি? এতগুলো বছর ধরে কেউ জবাব দেয় নাই। যারা দেশ শাসন করেছে এতগুলো বছর, তারা জবাব দেওয়ার দরকার মনে করে নাই। ওদের কাছে ভোটের দরকার ছিল না, মানুষের দরকার ছিল না, কেবল গদির দরকার ছিল। কিন্তু আজ যারা ক্ষমতায় এসেছে, বিনা ভোটে এসেছে, কিন্তু মানুষ সমর্থন করেছে। মানুষ সমর্থন করেছে কারণ কোটার আন্দোলন হাসিনা সরকারকে উৎখাত করবার পরে বলেছে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন অব্যাহত রাখবো। আমি মনে করি আজ আপনারা যে আন্দোলন করছেন সেটাও এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন। এই শিক্ষকরা, এই মানুষগুলো এইখানে কিংবা ওইখানে এখন রাজপথে কেন? এই জবাব কে দেবে? সরকারকে দিতে হবে। এই জবাব আমি দেবো না, আমি দেশ চালাই না। এখন দেশ যারা চালায় তারা বলুক, আজই যদি জাতীয়করণ করতে নাও পারে, বলবে আমরা জাতীয়করণের সিদ্ধান্ত ঠিক মনে করছি, আমরা এটা জাতীয়করণ করে গেলাম, কার্যকরী কবে থেকে করতে পারবো তা ধীরে ধীরে দেখবো ইনশাআল্লাহ। এরকম তো ভালো নেই। কেন পারেন না? টাকা লাগবে। 1200 কোটি, 1500 কোটি টাকার বাজেটের দেশ আজ 8 লক্ষ কোটি টাকার বাজেট তৈরি করতে যাচ্ছে। এই সরকার করবে। এই 8 লক্ষ কোটি টাকার মধ্যে এই জাতীয়করণ করলে কত টাকা লাগবে? সেই টাকা সরকারের নাই, বাজেটের মধ্যে নাই। 8 লক্ষ কোটি টাকা কোনো টাকা নয়। অন্তত তাদের ডাকে এই মানুষ যারা আন্দোলনে দাঁড়িয়ে আছে, আমি সরকারের কাছে বলি তাদের ডাকেন, এই মানুষগুলোকে ডাকেন, তাদের নেতাদের ডাকেন। আপনাদের কথা কি? জাতীয়করণ করবেন না কেন? সেটা বলতে হবে তো, সেটা বলবেন না। আর এদিক দিয়ে ঘরে ঘরে ভালো ভালো কথা বলবেন, সংস্কার করবেন। আরে সংস্কার মানে কি? মানুষের জীবন উন্নত করার নামই তো সংস্কার। মানুষ যেখানে বাস করে সেই শহরে যাতে চলাফেরা করে, সেই বাসে, সেই পরিবহন, সমস্ত কিছু মিলে জীবনকে উন্নত করবার কাজই সংস্কার। আমি যাতে কথা বলতে পারি, আমার অধিকার যাতে রাষ্ট্র স্বীকার করে, আমার উপরে কেউ যাতে জুলুম করতে না পারে, সেই রকম আইন তৈরি করা হোক, সেই রকম আইন কার্যকর করা হোক, তার নাম সংস্কার। তো সেই সংস্কার করবে এই অনাহারী বুভুক্ষ মানুষের জন্য। এইটা তো কোনো সংস্কার হবে না। কত টাকা বেতন পান আপনারা? আমি জানি না। আপনারা
বেতন পাবে মানে সরকার কোনো বেতন দেয় না, তবে চলে কেমনি এই মানুষগুলো? ওই যারা বসে আছে ওই জায়গাতে তারা জবাব নেই, তাদের দায়িত্ব নাই। তারা কি বলতে পারে যে আমরা যেহেতু ভুক্ত করি নাই অতএব তাদের কোনো জীবন যাপনের দায়িত্ব আমার নাই? বাংলাদেশে কোনো মানুষ যদি ডাকে পাওয়া যায় তার দায়িত্ব কে নেয়? সরকার নেই। আমাদের সংবিধানে বলা হয় অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি দেবে দেশ, রাষ্ট্র, সরকার। এই শিক্ষকরা যদি যে কোনো একটা মুঠে মজুর সাধারণ মানুষও যদি তার অন্ন বস্ত্রের জন্য শেষ পর্যন্ত জীবন চলে যায়, কষ্টে থাকে, তার দায়িত্ব সরকারকে নিতে হবে। খুব লম্বা ধরে বক্তৃতা করবো বলে আমি আসিনি। আমার কাছে খালি অবাক লাগছে এই 5 আগস্ট সরকারের, শেখ হাসিনা সরকারের পদত্যাগের 3 দিন পরে এরা দায়িত্ব নিয়েছে, এরা শপথ নিয়েছে। এর মধ্যে 5 আপনাদের কাছে এই 5 মাসে আপনাদের মতো 50টা সবাই বক্তৃতা করতে হয়েছে আমাকে। আমার নিজের দল নয়, পেশায় বিভাগ যারা বলছে আমাদের বেতনের বৈষম্য দেখেন, আমাদের চাকরির বৈষম্য দেখেন, আমাদের জীবনযাপনের বৈষম্য দেখেন, আমাদের আয়ের বৈষম্য দেখেন, তাহলে এটা কেমন বৈষম্য দেশ গড়বার চেষ্টা করা? যদি বৈষম্য দূর করতে চান তাহলে কাজের ক্ষেত্রে যে জায়গায় বৈষম্য আছে চিন্তিত করেন, সেই বৈষম্য দূর করবার বুদ্ধি কি, ব্যবস্থা কি সেটা বলেন। তার জন্য যদি দরকার লাগে তাহলে এই শিক্ষকরা, এই মাদ্রাসার ছাত্ররা যারা আছে সবাই মিলে সরকারকে সহযোগিতা করতে রাজি আছে। আমরা বলছি আমরা সরকারকে সমর্থন করি, কিন্তু এই যে এতক্ষণ ধরে বক্তৃতা করলাম এগুলো সরকারের সমর্থনে কোনো বক্তৃতা হয়েছে? করতে চাই, সরকারকে সমর্থন করে বক্তৃতা করতে চাই, কিন্তু দেশের অবস্থা যদি এমন থাকে যে সেটা সমর্থন করা যায় না তাহলে বক্তৃতা হবে কিভাবে? জিনিসের দাম বাড়ে, দাম কমাতে পারে না, মানুষের পেটে ভাত নাই, অন্ন জোগাতে পারে না, মানুষের চাকরি নাই, চাকরি দিতে পারে না। এখন যদি বলে এই মাত্র 5 মাসের মধ্যে এত কাজ করবো কেমন, আমি বলি 5 মাসের মধ্যে 500টা কাজ তো আমি দেখতে চাই নাই। 5 মাসের মধ্যে 5টা কাজ দেখা, ভালো কাজ করেছেন, জনগণের কল্যাণ হয়েছে, মানুষের উপকার হয়েছে। আপনি বরঞ্চ পরিবারের জন্য যে কার্ড ছিল, দরিদ্র পরিবারের জন্য কার্ড বাতিল করে দিয়েছেন। আপনি কৃষি ট্রাকে করে গরিব মানুষের জন্য যে পণ্য সেবা দেওয়া হতো সেটা বন্ধ করে দিয়েছেন। আপনি 100টা আইটেমের উপরে ভ্যাট এবং ট্যাক্স বসিয়েছেন। খেয়াল করবেন, এই যে রেস্টুরেন্ট গুলোতে ভ্যাট ট্যাক্স বসিয়েছিল, আন্দোলনের হুমকি দিয়েছে তারা, আন্দোলনের জন্য পথে নেমেছে, সরকার পিছু হয়েছে। এই সরকারের সাথে অন্য সরকারের তফাৎ কি হলো? ভালো ভালো বললে শোনেন না, তাই তো? জোর করে বললে শোনেন, তাই? আমরা তো সেরকম সরকার চাই না। আমরা প্রফেসর ইউনূসকে বিরাট সম্মান দিই, সারা পৃথিবী তাকে সম্মান করে, আপনার সম্মান দিই এবং বলি ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রফেসর মোহাম্মদ ইউনূস, আমি যেরকম সম্মান আপনাকে করি আপনিও আমাকে সেই রকম সম্মান করেন। আপনি নোবেল প্রাইজ পেয়েছেন সেই জন্য সম্মান করি, আমি নোবেল প্রাইজ পাই না, আমাকে নোবেল প্রাইজ পেয়েছি বলে সম্মান করতে বলছি না। আমি বলছি মানুষ হিসেবে আপনাকে আমি সম্মান করি। আপনি চোর ডাকাত হন, আপনি লুটেরা নন, আপনি ফ্যাসিস্ট নন, আপনি গুন্ডাবাজি করেন না, গায়ের জোরে ক্ষমতায় নয়, গায়ের জোরে ক্ষমতায় থাকবার চেষ্টা করছে এই অভিযোগ করি না। বলি আমিও যে মানুষ, আমাকে মানুষ হিসেবে বাঁচাবার পথ তো এখন আপনার কাছে, রাস্তা আপনার কাছে, চাবি আপনার কাছে। আপনি এত বড় মানুষ, কেন এই গরিব শিক্ষকদের, মাদ্রাসার ছাত্র শিক্ষকদের তাদের ভালোভাবে বাঁচবার ব্যবস্থা করতে পারেন? এই চাওয়াটি খুব বড়। যদি বড় হয় তাহলে এমন বড় নয় যে সেটা অসম্ভব। বাংলাদেশের 20 কোটি জনগণ যাতে অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানে বাঁচতে পারে, একটা ভালো দেশ হয়,
যে দেশে বসবাস করে আরাম পাওয়া যাবে, যেই দেশ আমার দেশ বলে গর্ব করতে পারবো, যেই দেশের কথা ভেবে পৃথিবীর লোক মনে করবে। ওরা যেখানে লড়াই করে তাই না, ওরা নিজেদের জীবন বদলাতে জানে, দেশ বদলাতে জানে, ওরা আইন প্রতিষ্ঠা করতে পারে, বিচার প্রতিষ্ঠা করতে পারে, মানুষের জন্য সুখ দিতে পারে, শান্তি দিতে পারে, সমৃদ্ধি দিতে পারে। সেই রকম দেশ বানানোর জন্য তো এতগুলো বছর ধরে লড়াই করছে। সেই লড়াইয়েরই একটা অংশ আজকে এখানকার এই সমাবেশ। যারা এখানে আছে আন্দোলন করছে তাদের প্রতি আমি আমার পক্ষ থেকে, আমার দল নাগরিক ঐক্যের পক্ষ থেকে, আমার দল আরো 5টা দল মিলে 6 দল আমরা গণতন্ত্র মঞ্চ করেছি তাদের পক্ষ থেকে। এবং সবাই জানে 15 বছর আমরা 42টা দল একসাথে যুগপৎ আন্দোলন করেছিলাম এই সরকারকে, মানে গত যে সরকার ছিল তার পতন ঘটাতে। সবার পক্ষ থেকে আমি আপনাদের কাছে বলছি, আপনাদের ন্যায্য আন্দোলনে আমরা আপনাদের কাছে আসি, থাকবো আগামী দিনে। বক্তৃতা লম্বা করবো না, এটা খালি বক্তৃতার জায়গা নয়। আমি অনুরোধ করছি সরকারকে অবিলম্বে এই আন্দোলনকারী যারা যারা আছেন তাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে বসেন। এখন কেন তাদের প্রতি সবাই হবেন না, তাদের ন্যায্য দাবি মানবেন না সেই কথা বলেন। আর যদি তাদের দাবি ন্যায্য হয় তাহলে যত তাড়াতাড়ি পারেন এই দাবি মেনে নেবার ঘোষণা দেন। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আবারও বলি, দেশ করতে হবে আমাদের। আন্দোলনের সুযোগ নিয়ে কেউ উল্টা পাল্টা করবে তা করতে পারবে না। যারা অন্যায় করেছিল সেই অন্যায় দূর করবার সংগ্রাম আমরা একই সাথে চালাচ্ছি। আমরা একটা ন্যায্যতার সমাজ করবার লড়াই করছি, আমরা একটা বৈষম্য সমাজ করবার জন্য লড়াই করছি। সেই লড়াইয়ের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ঐক্য ভাঙতে চায় দেশের মধ্যে অনেকে আর দেশের বাইরে অনেকে। দেশের বাইরে পালিয়ে যারা গেছে তারা, ওদেরকে আশ্রয় যারা দিয়েছে তারা, সবার বিষ-দাঁত ভেঙে দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে আগামী দিনে সমৃদ্ধির পথে। এই কামনা করে, এই আশা ব্যক্ত করে আপনাদের সংগ্রামের প্রতি সমর্থন জানিয়ে এবং আপনাদের ন্যায্য সংগ্রামের সাথে আমরা থাকবো এই প্রতিশ্রুতি নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।